শ্রোতা বন্ধুদের স্বাগত। আজকে একটু দূর থেকে শুরু করব, বেশ একটু দূর থেকে। এই ধরুন কিউবা থেকে। সেখানে এই 50 দশকের মাঝামাঝি থেকে শেষ দিকে সেখানকার স্বৈরশাসক বাতিস্তা ক্ষমতা আঁকড়ে ধরতে গিয়ে এক চরম ভুল করেছিল। তার রাজনৈতিক বিরোধীদের প্রবল দমন পীড়ন করতে শুরু করল। বিপ্লবী ফিদেল কাস্ত্রোকে বন্দি করলেন জেলে। তার ধারণা ছিল ঠিকমতো ভয় দেখালে বিরোধিতা শেষ পর্যন্ত থেমে যাবে। কিন্তু ইতিহাস এক অদ্ভুত সত্য বারবার প্রমাণ করে, শাসকের দমনপীড়ন কখনো বিদ্রোহ নিভিয়ে দিতে পারে না, বরং আগুনে ঘি ঢালে। বাতিস্তার সেই দমন নীতি কিউবার মানুষকে আরও ঐক্যবদ্ধ করল, বিরোধী মানসিকতাকে আরও শক্ত করল, আর শেষ পর্যন্ত খুব অল্প সময়ের মধ্যেই সেই ক্ষমতার ভিত্তিই ভেঙে পড়ল। এমন রাজনৈতিক পূর্বাভাস কিউবার একমাত্র না, এই দেশে দেশে যুগে যুগে এই গল্প বারবার চলেই আসছে। এই এই গল্প বহু বহু পুরনো, তাই এর ছকটা যেন খুবই চেনা। আজ আমরা একটু বাদে এই মৃচ্ছকটিকের জগতেও ফিরে আসব। এই ক্ষমতার লালসা আর ন্যায়কে দমিয়ে দেওয়ার চেষ্টা সেখানেও সেই হাজার হাজার বছর আগেও সেই একই রকম, যেন এতটুকুও পাল্টায়নি। আচ্ছা, দূর থেকে ফিরে চলে আসি আমাদের গল্পে। সেই আগের পর্বে আমাদের গল্প কোথায় থেমেছিল মনে আছে তো? না থাকলে চিন্তা নেই, ডেসক্রিপশনে আর পিন কমেন্টে লিঙ্ক দেয়া রইল, কিন্তু আপাততর জন্য সংক্ষেপে বলে দিলাম। সেদিন সন্ধেবেলা বসন্ত সেনা আর চারু দত্তের তো দেখা হলো। সেই এক রাতের নীরবতা, মধুরতা আর অস্পষ্ট স্বপ্নের মতো কাছে আসা। ভোরে মদনিকা জানালো চারু দত্ত বসন্ত সেনাকে বাগানে ডেকেছেন এবং যাওয়ার জন্য একটি রথও পাঠিয়েছেন। পথে দেখা হলো ছোট্ট রুহসেনের সঙ্গে। সে মাটির গাড়ি নিয়ে মোটেই খেলতে রাজি না, কারণ পাশের বাড়ির ছেলেটি সোনার রথ নিয়ে খেলছে। বসন্ত সেনা তার মাটির রথ ভরে দিলেন সোনা দিয়ে। মদনিকাকে বললেন যেন পরে এই সোনা দিয়ে রোহসেনকে একটি সোনার রথ বানিয়ে দেওয়া হয়। এদিকে রাজ্যের দুর্নীতিগ্রস্ত অহংকারী রাজভগ্নিপতি সকারের রথ তার কাছেই যাচ্ছিল, হঠাৎ থেমে গেল চারু দত্তের বাড়ির সামনে। আবার একই সময় চারু দত্তের পাঠানো রথটা সাজসজ্জার জন্য সরে যাওয়ায় দুই রথের পথ কেমন অদ্ভুতভাবে জট পাকাতে শুরু করলো। এইসব বিশৃঙ্খলার মধ্যেই আজকের পর্ব। শর্বিলক এবং তার গুপ্ত দলের সাহায্যে কারাগারে প্রহরী কয়েকজনও প্রত্যক্ষ সাহায্য করায় গোপালপুত্র আর্যক কারাগার থেকে পালাতে সক্ষম হলেন। কিন্তু রাজা পালকের চর অনুচরেরা ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো ঘুরে বেড়াচ্ছে। বিশেষ করে প্রধান কারাগারাধ্যক্ষ আর্যকের হাতে নিহত হওয়ায় রাজরক্ষী এবং নগররক্ষী দল একেবারে ক্ষেপে গেছে। আর্যককে পেলে তারা ছিঁড়ে খাবে। আর্যক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দলের গোপন গৃহে যে করে হোক পৌঁছতেই হবে। নগরীর বাইরে সেই গৃহ, অথচ আর্যকের প্রধান অসুবিধা এখনো এক পায়ের শিকলের খানিকটা অংশ রয়ে গেছে। কোনো কর্মকারের সাহায্য নিতেই হবে, নচেত এই শিকল থেকে মুক্তি পাওয়া যাবে না। অথচ কর্মকারদের বাস মূলত শহরের এক প্রান্তে। সেখানে যাওয়া কতটা নিরাপদ হবে তিনি বুঝতে পারলেন না। তবু সাহস সঞ্চয় করে শহরে ঢুকে পড়লেন। একটি বড় জীর্ণ বাড়ি, খিড়কির দরজা খোলা দেখে ভাবলেন আপাতত এখানেই আশ্রয় নেওয়া যাক। তিনি সবে দরজার আড়ালে গেছেন, সেই সময়
হৈ হৈ করে একটা শকট এসে সেই খিড়কির দরজার সামনে দাঁড়ালো। শকট চালক বাইরে থেকেই হাঁক পারল, রদনীকে, বসন্ত সেনা ঠাকুরনকে বলো এবার তিনি চলুন পুষ্পকরণ্ডক উদ্যানে। আর্যক দরজার আড়ালে থেকে তৎক্ষণাৎ বুঝতে পারলেন যে এটি নগর নটির শকট এবং নগরীর বাইরেই যাচ্ছে। এই সুযোগের সদ্ব্যবহার করতেই হবে, নচেত নিশ্চিত বিপদের মুখে পড়তে হবে। এ কথা মনে হতেই আর্যক সাবধানে দরজার আড়াল থেকে উঁকি দিলেন। দেখলেন শকট চালক বলদ দুটোকে ঘাস খাওয়াতে ব্যস্ত। সুযোগ বুঝে তিনি কোমর নুইয়ে এক পায়ের ছেঁড়া শিকলটাকে চেপে ধরে, যাতে কোনো রকম শব্দ না হয়, ধীরে ধীরে শকটের পেছন দিক থেকে এগিয়ে গেলেন। হঠাৎ তার শিকল চাপা হাতটা ফসকে গিয়ে ঝনঝন শব্দ হলো। শব্দ শুনে শকট চালক বর্ধমানক ভাবল বুঝি ঠাকরুনের পায়ের নুপুরের শব্দ। সে সামনে থেকেই বলে উঠল, ঠাকরুন, পেছন দিক দিয়েই উঠে পড়ুন। আর্যক তাড়াতাড়ি উঠে শকটের দরজা বন্ধ করে দিলেন। গাড়িটা দুলে উঠতেই বর্ধমানক বুঝল যে ঠাকরুন উঠে বসেছেন। সেও চালকের আসনে বসেই হ্যাট হ্যাট করে বলদ দুটোর লেজে মোচড় দিতেই সে দুটো ঊর্ধ্বশ্বাসে ছুটল। নগররক্ষীদের সদরে আজ মহা কোলাহল। রাজার আদেশে আর্যককে ধরে আনার জন্য নগররক্ষীদের মধ্যে সাজো সাজো রব পড়ে গেছে। তাদেরই একজন সহকারী নগররক্ষক বীরক চেঁচিয়ে অধস্তনদের নির্দেশ দিল, কাউকে বহির্দ্বারে, কাউকে উত্তরে, পশ্চিমে বা পূবের দিকে পাঠালো। তারপর নিজে প্রাচীরের ওপর উঠে আরেক সহকারী চন্দনককে চেঁচিয়ে ডেকে এদিকে আসতে বলল। চন্দনকও ব্যস্ত সমস্ত হয়ে চেঁচিয়ে বীরককে এবং অন্যান্যদের ডেকে নির্দেশ দিল। নগররক্ষীদের এই সদরের পাশ দিয়েই নগরীর বাইরে যাবার পথ। ঠিক সেই সময় বর্ধমানক মনের আনন্দে গান গাইতে গাইতে শকট চালিয়ে কথা মতো পুষ্পকরণ্ডক উদ্যানের উদ্দেশ্যে যাচ্ছিল। সেই সময় বীরকের দৃষ্টি পড়ল। সঙ্গে সঙ্গে সে হাত তুলে চেঁচিয়ে বলে উঠল, এই গাড়োয়ান, গাড়ি থামা। এ গাড়ি কার? আরোহী কে? যাচ্ছেই বা কোথায়? রাজ আদেশে কোনো শকটকেই বিধিমতো তল্লাশি না করে নগরের বাইরে যেতে দেওয়া হচ্ছে না, সেজন্যই গাড়ি থামালো সে। বর্ধমানক তো জানে যে সে চারুদত্তের শকট নিয়ে যাচ্ছে এবং আরোহিনী স্বয়ং বসন্ত সেনা, তাই সে নির্ভয়ে উত্তর দিল, আরে এটি চারুদত্তের গাড়ি, এতে বসন্ত সেনা আছেন, একে পুষ্পকরণ্ডক উদ্যানে নিয়ে যাচ্ছি প্রভুর আদেশ মতো। দাঁড়া। বীরক প্রাচীরের ওপর থেকেই নিচে দাঁড়ানো চন্দনককে বলল, গাড়ির ভেতরটা একবার দেখা যাক। চন্দনক নিষ্প্রিয়ভাবে বলল, দরকার নেই, চলে যাক। চলে যাবে? বীরক অবাক বিস্ময়ে প্রশ্ন করল, না দেখেই যেতে দেওয়া হবে? হ্যাঁ, তাই হবে। চন্দনক দৃঢ়স্বরে উত্তর দিল। কেন? কার বিশ্বাসে? বীরক অত সহজে ছেড়ে দিতে চাইল না। চন্দনকও প্রত্যয়েশ্বরে বলল, চারুদত্ত মশাইয়ের বিশ্বাসে। কে চারুদত্ত? বসন্ত সেনাই বা কে? তদন্ত না করেই বা যেতে দেওয়া হবে কেন? বীরক ও দম্বার পাত্র নয়। চন্দনকও হেসে ব্যঙ্গভরে বলল, আচ্ছা, চারুদত্ত মশাইকে তা তুই জানিস না? বসন্ত সেনাকেও জানিস না? তবে তো তুই আকাশের চাঁদকেও জানিস না, জ্যোৎস্নাকেও জানিস না। বীরক কত শত বোঝে না। রাজ আজ্ঞা যথাযথ পালনই তার কাছে সবচেয়ে বড় কথা। তাই সে বলে উঠল, ওরে চন্দনক, জানি আমি চারুদত্তে, জানি আমি বসন্ত সেনায়,
রাজ আজ্ঞা পালন কালে না জানি গো আপন পিতায়। চন্দনক বুঝতে পারল যে বীরককে অত সহজে নিরস্ত করা যাবে না, অথচ সামান্য কারণে বসন্ত সেনা ঠাকুরনকে বিরক্ত করতেও তার ভালো লাগছিল না। তবু কর্তব্য বড় বালাই, তাই সে বীরককে বলল, ঠিক আছে, আমিই যাচ্ছি, আমি দেখলেই তোরও দেখা হবে। বীরক টিপ্পনি কেটে বলল, হ্যাঁ, তুই দেখলেই রাজারও দেখা হবে। চন্দনক কোনো উত্তর না দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল। একটু দূরে পথের মাঝখানে শকট থামিয়ে অপেক্ষা করছিল বর্ধমান। চন্দনক শকটের কাছে গিয়ে দরজাটা হাত দিয়ে খুলে ভেতরে উঁকি দিল। আর্যক এতক্ষণ ধরে দুই নগররক্ষীর সমস্ত কথাই শুনছিলেন। তার কেবলই ভয় হচ্ছিল যে বীরকের হাতে পড়লে আর রক্ষা নেই, আবার তাকে কারাগারে ফিরে যেতে হবে, তারপর হয়তো প্রাণদণ্ডই হয়ে যাবে। তবে চন্দনককে তার তত ভয় ছিল না। সে সর্বিলকের বন্ধু লোক, তা তিনি জানতেন। তাই চন্দনক শকটের দরজা খুলে ভেতরে উঁকি দিতেই তিনি চাপার স্বরে বলে উঠলেন, নগররক্ষী, আমি আপনার শরণাপন্ন হলাম। চন্দনকও স্বভাববশত শরণাগতকে অভয় দিলাম বলেই দেখতে পেল, এই কি গোপালপুত্র আর্যক যে! সর্বনাশ! বাজের ভয় পালিয়ে এসে পাখি যে ব্যাধের হাতে ধরা পড়ল। আবার ভালো করে দেখল চন্দনক, সর্বিলকের বন্ধু এই আর্যক, সেটা বড় কথা নয়, একদিন এই হতভাগ্য দেশকে অত্যাচারী শোষক রাজা পালকের হাত থেকে মুক্ত করতে এই আর্যকই সমর্থ হবে, তাতে সন্দেহ নেই। সুতরাং একে বাঁচাতেই হবে। সে আর্যককে মৃদু স্বরে বলল, চুপ করে বসে থাকুন, ভয় নেই, যা করার আমি করছি। বলেই গাড়ি থেকে নেমে বীরকের দিকে এগিয়ে গেল। বীরক তখন সদর দ্বারে এসে দাঁড়িয়েছে। চন্দনক হেসে তাকে বলল, দেখলাম আর্য ইয়ে মানে আরজা বসন্ত সেনা গাড়িতে বসে আছেন। তিনি বললেন, আমি রমণী চারুদত্তের কাছে যাচ্ছি। রাজপথে অবলার অপমান করা কি উচিত? বীরক চন্দনকের দিকে এগিয়ে আসতে আসতে বলল, চন্দনক, তোর কথায় আমার সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? চন্দনক বিষম খেয়ে গেল। না, প্রথমে বললি আর্য, পরক্ষণে কথাটা বদলে বললি আরজা, সেজন্যই সন্দেহ হচ্ছে। আরে বাবা, আমরা দাক্ষিণাত্যের লোক, কোনো সময় দৃষ্টাকে দৃষ্ট বলে ফেলি, আবার আর্যাকে আর্যও বলে ফেলি। স্তোক দিতে চাইল চন্দনক। না না, বীরক মানল না, আমি একবার দেখে আসি। রাজার বিশ্বাসী লোক হয়ে তাঁর আদেশ তো অমান্য করতে পারি না। চন্দনকের মন শঙ্কায় ভরে উঠল। বীরককে যে করে হোক ঠেকাতে হবে। আর্যকের সন্ধান পেলে সব মাটি হয়ে যাবে। গায়ে পড়ে ঝগড়া করা ছাড়া আর উপায় নেই এখন। মনে হতেই রাগের স্বরে বীরককে সে বলে উঠল, তুই বিশ্বাসী আর আমি কি অবিশ্বাসী নাকি রাজার? আমি দেখে এলাম, তাতে তোর মন উঠল না? তুই কে রে? আচ্ছা, তোর জাতটা কি তুই জানিস? বীরকও সপাটে উত্তর দিল, খুব জানি। তা তোর জাতটা কি শুনি? ওরে বীরক, চন্দনকের জাত চন্দ্রের মতো বিশুদ্ধ, বুঝলি? ও হরে! বীরক ভেঙচে উঠল। মা তো তোর ভেরি, বাপ জয় ঢাক, আর ভাই তোর কারাযন্ত্র, আর তুই সেনাপতি আজ। শুনে হই অবাক। কি, তুই আমাকে চামার বললি? চন্দনক রাগে গর্জে উঠল।
হ্যাঁ হ্যাঁ, তাই বললাম। বলেই বীরক শকটের দিকে এগোতে যাবে কি চন্দনক পা বাড়িয়ে ল্যাং মেরে ফেলে দিল বীরককে। বীরক চেঁচিয়ে বলল, আমি রাজ আদেশ পালন করছি আর তুই আমাকে অপমান করলি? ঠিক আছে, আমি এখনই বিচারালয়ে তোর বিরুদ্ধে নালিশ করছি গিয়ে। বলে যেই উঠে দাঁড়িয়েছে বীরক, অমনি চন্দনক ক্যাত করে এক লাথি কষালো তার পশ্চাৎ দেশে। বলে উঠল, তুই রাজদ্বারেই যা কি বিচারালয়েই যা, তোর মতো কুকুরে আমার কিচ্ছু করতে পারবে না। বীরক জানে যে চন্দনকের সঙ্গে শক্তিতে সে পেরে উঠবে না, তাই সে চেঁচাতে চেঁচাতে রাজবাড়ির দিকে ছুটে যেতে যেতে বলতে লাগলো, আয় আয় তুই, দেখি তোর কত বড় আসপদ্দা, আয়। পলায়ন পর বীরকের দিকে তাকিয়ে মুখ ভেঙচে উঠল চন্দনক। তারপরেই পরিস্থিতির গুরুত্ব বুঝে গম্ভীর হয়ে বর্ধমানবকে কাছে আসতে ইশারা করল। বর্ধমানব এগিয়ে আসতে তার হাতে নিজের কোমর বন্ধনী থেকে দীর্ঘ ছুরিকাটা খুলে নিয়ে তার হাতে দিল। তারপর বলল, শোন, এই অস্ত্রটা বসন্ত সেনা ঠাকুরকে দিয়ে বলবি চন্দনক তাঁর অনুগত, তিনি যেন তার স্মরণে রাখেন। আর পথে যদি নগররক্ষীরা গাড়ি থামায় তো বলবি যে চন্দনক আর বীরক গাড়ি পরীক্ষা করে ছেড়ে দিয়েছে, বুঝলি? যা, তাড়াতাড়ি চলে যা। বর্ধমান দৌড়ে শকটের কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে ছুরিকাটা গলিয়ে দিয়ে বলল, ঠাকুরুন, এটা রাখুন। চন্দনকের কথাগুলোও বলল। তারপর ঘুরে এসে শকটে চেপে দ্রুত শকট হাঁকিয়ে চলে গেল। শকট দৃষ্টির আড়ালে চলে যেতেই চন্দনক বাস্তব অবস্থায় ফিরে এল। এতক্ষণে বীরক নালিশ জানাচ্ছে, এখন ধরা পড়লে চরম শাস্তি অনিবার্য। তার চেয়ে সর্বিলকের সঙ্গে যোগ দেওয়াই শ্রেয়। ভাবা মাত্রই সে অঙ্গ থেকে রক্ষীর পোশাক খুলে ফেলে একদিকে ছুঁড়ে দিয়ে বিপ্লবীদের গোপন গৃহের দিকে ছুটল। সে জানে সেই গৃহের সন্ধান। পুষ্পকরণ্ডক উদ্যানের মাঝে অস্থির পদচারণায় রত চারুদত্ত। মৈত্রেয় বেশ বুঝতে পারছিল কেন এই অস্থিরতা সখার। তাই সে নানান রসের কথা বলে সখার অস্থিরতা নিবারণের প্রয়াস পাচ্ছিল। একসময় বলল, সখা, দেখো, এই প্রাচীন শিলাতলাটি ভগ্ন অবস্থায় কতকাল পড়ে আছে, তবু কেমন সুন্দর। এসো, এইখানে বসা যাক। চারুদত্ত উপবেশন করতে করতেই প্রশ্ন করল, বর্ধমানক আসতে এত দেরি করছে কেন? আমি বলে দিয়েছি বসন্ত সেনাকে নিয়ে শীঘ্র যেন এখানে আসে। এখনই এসে পড়বে, স্থির হয়ে বসো না একটু। মৈত্রেয় আশ্বস্ত করল তাকে। ঠিক তখনই গুপ্ত আরোহী আর্যককে নিয়ে বর্ধমানক এসে উদ্যানের প্রবেশ পথের সামনে শকট থামালো। শকট থামতেই আর্যক উঁকি মেরে বাইরে দেখলেন। বুঝলেন নগর ছাড়িয়ে অনেক দূরে এসে পড়েছেন। ভাবলেন, এই বাগানেই কেন আপাতত লুকিয়ে থাকি না, রাতের আঁধারে সর্বিলকের সঙ্গে যোগাযোগ করা যাবে। তারপর ভাবলেন, তাতে কোনো লাভ নেই। শোনা যায় মহাত্মা চারুদত্ত বিপন্ন বৎসল, একবার তাকে দেখে যাই। ওদিকে মৈত্রেয় শকটের শব্দ ঠিক শুনতে পেয়েছে। সে বসে বসেই হাঁক পারল, বর্ধমানক, এত দেরি হলো যে? বর্ধমানকও হেঁকে উত্তর দিল, রাগ করবেন না মৈত্রেয় মশাই, শকটের বিছানা আনতে ভুলে গেছিলাম, তাই যাওয়া আসা করতে দেরি হলো। তার ওপর আবার পথে রক্ষীরা শকট আটকে ছিল, তাই। চারুদত্তের ধৈর্য বাঁধ মানছিল না। তিনি মৈত্রেয়র হাত ধরে তুলে অনুরোধ করলেন, যাও সখা, বসন্ত সেনাকে এখানে নিয়ে এসো। মৈত্রেয়
হাসতে হাসতে উঠে বলল, শেকল দিয়ে পা বাঁধা আছে নাকি যে আমাকে নামিয়ে আনতে হবে? যাচ্ছি যাচ্ছি। মৈত্রেয় শকটের দরজা খুলে এক পলক দেখে ঊর্ধ্বশ্বাসে ফিরে ছুট দিল। একেবারে চারুদত্তের কাছে এসে বলল, সখা, এ তো বসন্ত সেনা না? এ যে বসন্ত সেন! কি পরিহাস করছো সখা? চারুদত্ত বলে উঠে দাঁড়াতেই মৈত্রেয়র পশ্চাতে দৃষ্টি পড়ল। এক হাতে পায়ের শৃঙ্খল চেপে ধরে আর্যক এদিক ওদিক সতর্ক দৃষ্টি ফেলে এগিয়ে আসছে। চারুদত্ত বিস্ময়ের স্বরে প্রশ্ন করলেন, কে আপনি? আজানুলম্বিত বাহু, সমুন্নত স্থূল স্কন্ধ সিংহের মতন, সুবিশাল বক্ষদেশ, রক্তিম চঞ্চল আয়ত দুই চক্ষু, সর্বাঙ্গে মহাত্মা লক্ষণ। এক পদে কেন তবে শৃঙ্খল বন্ধন? আপনি কে? আর্যক মুখ তুলে তাকালেন। শ্বশ্রুগুম্ফবিহীন সমুন্নত শির, অতিশয় রূপবান গৌরবর্ণ চারুদত্তের দিকে তাকিয়ে আর্যক স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এমন ব্যক্তিত্বের সামনে বিন্দুমাত্র ভয় বা আশঙ্কা জাগে না। তিনি এগিয়ে এসে বললেন, গোপকুলে জন্ম, আমার নাম আর্যক, আমি আপনার শরণাগত হলাম। চারুদত্ত বিস্ময়ের স্বরে বলে উঠলেন, রাজা পালক ঘোষপল্লী থেকে যাকে ধরে এনে কারারুদ্ধ করেছিলেন, আপনি কি সেই গোপালপুত্র আর্য? বিনীত স্বরে উত্তর দিল আর্য, আজ্ঞে হ্যাঁ। চারুদত্ত সহর্ষে বলে উঠলেন, বন্ধু, আপনি নির্ভয় হন। তারপর বর্ধমানকের দিকে তাকিয়ে বললেন, বর্ধমানক, এর পায়ের শৃঙ্খল খুলে দাও। বর্ধমানক তৎক্ষণাৎ শকট থেকে যন্ত্রপাতি এনে শৃঙ্খল খুলতে তৎপর হল। এই ফাঁকে মৈত্রেয় সখা চারুদত্তকে একান্তে ডেকে নিয়ে চাপা স্বরে আশঙ্কা প্রকাশ করলেন, ইনি তো এখনই শৃঙ্খল মুক্ত হবেন, সেই সঙ্গে যে তুমিও যাবে, রাজা জানতে পারলে আর রক্ষা থাকবে না। চলো, আমরাও আমাদের পথ দেখি। আহ, কি বকছ? চুপ করো! চারুদত্ত মৃদু ধমক দিলেন। আর্যক শৃঙ্খল মুক্ত হয়ে এগিয়ে এলেন। লৌহ শৃঙ্খল থেকে মুক্তি দিলেন, কিন্তু স্নেহের অন্য দৃঢ়তর শৃঙ্খলে বাঁধা পড়লাম। চারুদত্ত, আপনাকে বন্ধু মনে করেই আপনার শকটে চড়েছি, আমাকে ক্ষমা করবেন। ও কথা বলবেন না, চারুদত্ত বললেন, আপনি যে আমাকে বন্ধু বলে মনে করেছিলেন, এতেই আমি কৃতার্থ বোধ করছি। আর্যক বললে, এবার অনুমতি দিন, আমি যাই। অবশ্যই, চারুদত্ত বললেন, এ স্থান আপনার পক্ষে নিরাপদ নয়, আপনি আমার শকটেই যান। এই মাত্র শৃঙ্খল খোলা হলো, চলতে অসুবিধা হবে আপনার। তাছাড়া এই নগরীতে বিশ্বের তাবৎ দেশের নানা প্রকার লোক সর্বদাই যাতায়াত করে। তারা আপনার চলবার ধরন দেখে সন্দেহ করতে পারে। আর রাজার চরেরা তো আছেই, সেদিক থেকে আমার শকট নিরাপদ। আপনি যথার্থই বলেছেন, তবে আমি যাই। চারুদত্ত এবং আর্যক আলিঙ্গনাবদ্ধ হলেন। তারপর ধীর পায়ে আর্যক শকটের উদ্দেশ্যে এগিয়ে গেলেন। চারুদত্ত বললেন, বর্ধমানককে বললেই আপনাকে যথাস্থানে নামিয়ে দেবে। পথমাঝে দেবতারা আপনার রক্ষক হন। আর্যক ঘুরে দাঁড়িয়ে করজোড়ে প্রণাম করে বললেন, আপনি আজ আমার রক্ষক। পরক্ষণেই দ্রুত পদে উদ্যানের বাহিরে অপেক্ষমান শকটের দিকে চলে গেলেন। চারুদত্ত একটা উদ্গত নিঃশ্বাস চেপে মৈত্রেয়কে বললেন, রাজার অপ্রিয় কাজ করে এই স্থানে ক্ষণমাত্র থাকা অনুচিত। কিন্তু মৈত্রেয়, বসন্ত সেনা কেন এলো না? কোথায় গেল?
আমার বাম চক্ষু স্ফুরিত হচ্ছে। অকারণে ক্রমে কেন ব্যথিত হচ্ছে প্রাণ মন। যাক, এসো দেখি, ওই শৃঙ্খলটা পড়ে আছে, ফেলে দাও পুরাতন রূপে। রাজচক্ষু চারিদিকে আছে চর রূপে। ওই দেখো, একজন বৌদ্ধ সন্ন্যাসী আসছে। শীঘ্র এসো, অন্য পথ দিয়ে চলে যাই। বৌদ্ধ ভিক্ষু উদ্যানের মাঝে পুষ্করিণীতে স্নান সেরে ভিজে বস্ত্র কাঁধে ফেলে বুদ্ধের নাম গান করতে করতে বাহিরের দিকে যাচ্ছিল। এমন সময় পেছন দিক থেকে কে হুংকার দিয়ে থামতে বলল, দাঁড়া রে দুষ্ট শ্রমণক, দাঁড়া। চমকে উঠে পেছন ফিরে তাকিয়েই দাঁড়িয়ে পড়ল ভিক্ষু। সর্বনাশ, এ যে স্বয়ং রাজার শ্যালক সংস্থানক। ভয়ে বুক শুকিয়ে গেল ভিক্ষুর। এখন কোথায় আশ্রয় নিই? পরক্ষণেই ভাবল, আমি বুদ্ধের সেবক, আমার কি ভয়? বুদ্ধই আমার একমাত্র আশ্রয়। ভেবেই সে অকুত ভয়ে এগিয়ে গেল। এসো উপাসক, এসো, রুষ্ট হয়েও না। সংস্থানক একেবারে হাই মাই করে চেঁচিয়ে উঠে সঙ্গী বিটকে বলল, দেখো দেখো পণ্ডিত, এই ভিক্ষুকটা আমাকে গাল দিচ্ছে। তাই নাকি? পণ্ডিত বলল, কি বলছে? আমাকে উপাসক বলছে? আমি কি নাপিত? সংস্থানকের কথা শুনে পণ্ডিত হেসে ফেলল। আরে, ও তো তোমাকে বুদ্ধের উপাসক বলছে, এ তো প্রশংসারই কথা। ভিক্ষুক আবার বলল, ধন্য তুমি, পুণ্যবান তুমি। তাই শুনে তো আরো ক্ষেপে গেল সংস্থানক। শোনো শোনো পণ্ডিত, এই ব্যাটা আমাকে ধন্য পুণ্য বলছে। আমি কি শ্রাবক, না কোষ্ঠক, না কুম্ভকার? আহা, ও তো তোমাকে ধন্য পুণ্য বলে প্রশংসাই করছে। পণ্ডিত সংস্থানককে বুঝিয়ে ভিক্ষুর দিকে তাকিয়ে বলল, যাও তো বাছা, তুমি এখন এখান থেকে চলে যাও। সংস্থানক ধমকে উঠল, না না, ও এখন যাবে না, দাঁড়িয়ে থাকুক, ততক্ষণ আমি একটু পরামর্শ করে নিই। পরামর্শ? কার সঙ্গে? পণ্ডিত অবাক হয়ে প্রশ্ন করল। আমার হৃদয়ের সঙ্গে। পণ্ডিত টিপ্পনি দিয়ে বলল, ও পদার্থটা তোমার আছে নাকি? রাজশ্যালক অবশ্য তা গ্রাহ্য করল না। এক পাশে সরে গিয়ে নিজে নিজেকেই বলতে লাগলো, বাপু, বাছা, জাদু হৃদয়, বল দেখি, এই ভিক্ষুকটা যাবে কি থাকবে? কয়েক মুহূর্ত চুপ করে থেকে এক গাল হাসি নিয়ে পণ্ডিতের কাছে এসে বলল, পণ্ডিত, আমার হৃদয় বলছে। কি বলছে? বলছে এই ভিক্ষুকটা যাবেও না, থাকবেও না, নিঃশ্বাস টানবেও না, ছাড়বেও না, এইখানেই ঝট করে পড়ে মরবে। শুনেই তো ভিক্ষু পণ্ডিতের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। বুদ্ধায় নমঃ, আমি শরণাগত, আমাকে রক্ষা করো। পণ্ডিত বলল, সকার, একে যেতে দাও। দিতে পারি, যদি একটা কাজ করতে পারে। কি কাজ? সকার বলল, এমন করে পুকুরের পাঁক তুলে ফেলুক যাতে পাঁকও তোলা হবে, অথচ জলও ঘোলা হবে না। কিংবা জল আগে কোথাও পৃথক করে রেখে তারপর পাঁক উঠিয়ে ফেলুক। পণ্ডিত হতাশ হয়ে আক্ষেপ করে উঠল, উফ, কি মূর্খতা! মানুষ তো নয়, মাংসপিণ্ড দিয়ে তৈরি এইসব নরদেহধারী রাশিকৃত গণ্ডমূর্খে ভারাক্রান্ত এই পৃথিবী। পণ্ডিত এবার শক্ত ধমক দিল সকারকে, তুমি থামো তো। তারপর ভিক্ষুকের দিকে তাকিয়ে বলল, তুমি যাও তো বাছা, যাও। ভিক্ষু মন্ত্র উচ্চারণ করতে করতে চলে গেল। পণ্ডিত সকারের হাত ধরে বলল, এসো, এই শিলাতলে বসো, দেখো এই উদ্যানের কি মনোরম শোভা।
সকার একগাল হেসে বসতে বসতে বলল, তা যা বলেছ, এই উদ্যানের সত্যিই তুলনা নেই। কিন্তু পণ্ডিত, সেই বসন্ত সেনা যে এখনো আমার মনে জাগছে। পণ্ডিত বিস্ময়ের স্বরে বলল, বলো কি? অমন করে যে প্রত্যাখ্যান করলে, তার কথা তোমার মনে জাগছে? হ্যাঁ, সকার বললে। দাস স্থাবরককে তাড়াতাড়ি শকট নিয়ে আসতে বললাম, এখনো এলো না। আমার খিদে পেয়েছে, এই মধ্যাহ্নে এতটা হেঁটে যায় কি করে? তখনই হেই হেই, থাম থাম কথাগুলো শোনা গেল। পণ্ডিত খেয়ালই করেনি, কিন্তু সকার ঠিক শুনেছে। এক গাল হেসে সে বলল, পণ্ডিত, সে এসেছে। এসেছে কি করে বুঝলে? সকার উত্তর না দিয়ে হাঁক পারল, বাপু, বাছা, দাস স্থাবরক, এসেছিস কি? উত্তর এলো, আজ্ঞে হ্যাঁ। বেশ। সকার খুশি হয়ে বলল, গাড়িটা ভেতরে নিয়ে আয়। কোন পথ দিয়ে আনবো প্রভু? দাস জিজ্ঞেস করল। ওই ভাঙা প্রাচীরটার ওপর দিয়ে নিয়ে আয়, সকার বলল। দাস ভয়ে ভয়ে বলল, প্রভু, তাহলে বলদ দুটো মরবে, গাড়িটাও ভাঙবে, আমিও মারা পড়বো প্রভু। দেখ বাছা স্থাবরক, সকার নির্বিকার স্বরে বলল, আমি রাজার শালা, বলদ মলে অন্য বলদ কিনবো, গাড়ি ভাঙলে আবার গাড়ি করিয়ে নেব, আর তুই বলে আবার অন্য দাস মিলে যাবে। স্থাবরক একেবারে হাউ মাউ করে উঠল, সবই হবে প্রভু, কিন্তু অধীনের প্রাণটা গেলে তো আর ফিরে পাবো না প্রভু। যা বলছি তাই কর, সকার বিশ্রীভাবে চেঁচিয়ে উঠল। আহা, তা কি করে হবে? পণ্ডিত বলল, চলো বাইরে গিয়ে গাড়িতে উঠি। সকার খানিকটা চুপ করে থেকে বলল, বেশ, তুমি আমার গুরু, পরম গুরু, আদরণীয় মাননীয়, তুমিই যাও, আগে ওঠো। ভালো কথা। বলে পণ্ডিত দুপা এগিয়েছে কি না এগিয়েছে, অমনি হাঁ হাঁ করে উঠল সকার, গাড়ি কি তোমার বাপের যে তুমি আগে উঠবে? গাড়ি আমার, আমিই আগে উঠবো। তুমি তোমায় আগে উঠতে বললে, পণ্ডিত বলল। বলেছিল, বেশ করেছিল, তবু তোমার তো ভদ্রতা ভাবে বলা উচিত ছিল, তোমার গাড়ি আগে তুমিই ওঠো। আস্ত মরকটা। পণ্ডিত মনে মনে কথাগুলো বলে প্রকাশ্যে বলল, বেশ কথা, যাও, তুমিই আগে ওঠো। তাই তো যাচ্ছি, সকার উঠে দাঁড়িয়ে চলতে চলতে বলল। যা বাছা স্থাবরক, গাড়ি ফেরা। স্থাবরক গাড়ি ফেরাতে পশ্চাৎ দিকে দরজা ঠেলে গাড়ির ভেতরে ঢুকতে গিয়েই সকার দেখল ভেতরে কে একজন বসে আছে। ভয়ে সকারের অত বড় দেহটা থরথর করে কেঁপে উঠল, চিৎকার করে গাড়ি ছেড়ে দৌড় দিল পণ্ডিতের দিকে। একেবারে পণ্ডিতের গলা দু হাতে জড়িয়ে ধরে মরণ চেঁচান চেঁচিয়ে উঠল, ও বাবা গো পণ্ডিত, এইবার আমরা মারা গেছি। গাড়ির ভেতর হয় চোর, না হয় একটা রাক্ষসী বসে আছে। যদি রাক্ষসী হয় তো আমাদের সর্বস্ব চুরি করে নিয়ে যাবে, আর যদি চোর হয় তাহলে নিশ্চয়ই আমাদের খেয়ে ফেলবে পণ্ডিত, বলে ভেউ ভেউ করে কেঁদে উঠল। আরে দূর! পণ্ডিত গলা থেকে সকারের হাত ছাড়িয়ে দিয়ে বলল, বলদের গাড়িতে রাক্ষস কোথা থেকে আসবে? বোধ হয় মধ্যাহ্ন সূর্যের তাপে তোমার দৃষ্টি বিভ্রম ঘটেছে, দাঁড়াও, আমি নিজে গিয়ে দেখে আসছি। বলে পণ্ডিত গাড়ির দিকে গেল। বসন্ত সেনা ওদিকে গাড়ির ভেতর বসেই সকারের আর্তনাদ শুনতে পেয়েছিল, কিন্তু বুঝতে পারছিল না কি করবে। নিশ্চয়ই একটা ভুল হয়েছে। এই সময় পণ্ডিত এসেই ওকে দেখে সবিষাদে বলে উঠল, এ কি,
মৃগী ব্যাঘ্রের অনুসরণ করছে? হায় হায়, বসন্ত সেনা, এ কাজ তোমার উচিত নয়, উপযুক্তও নয়। বসন্ত সেনা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে এলো। পণ্ডিত মশাই, ভুলক্রমে শকট উল্টোপাল্টা হওয়ায় এখানে এসে পড়েছে। আমি শরণাগত হলাম, আমাকে রক্ষা করুন। আচ্ছা আচ্ছা, রোসো। পণ্ডিত আশ্বস্ত করল বসন্ত সেনাকে। দেখি ওই শয়তানটাকে ভাগিয়ে দিতে পারি কিনা। বলেই ছুটতে ছুটতে সকারের কাছে গিয়ে গলা ফাটিয়ে বলে উঠল, সকার, গাড়িতে সত্যিই একটা রাক্ষসী বসে আছে। ও বাবা গো! বলেই সকারের কেমন সন্দেহ হলো। পণ্ডিতের পা থেকে মাথা অবধি দেখেই সন্দেহের স্বরেই বলে উঠল, যদি রাক্ষসী হয় তবে তোমার সর্বস্ব চুরি করলো না কেন? আর যদি চোর হয় তবে তোমাকে খেয়ে ফেললো না কেন? পণ্ডিত বেশ বুঝতে পারল যে বিষকে ঔষধ করে তোলা দুষ্কর। অতএব বসন্ত সেনার কথা বলতেই হবে, তবে একটু কায়দা করে বলা যাক, যাতে মূর্খটা খুশি হয়। নইলে তো আমার পেটের অন্নে টান পড়বে। পণ্ডিত হেসে চোখের ইশারা করে সকারের কানে কানে বলল, সকার, আসল কথা কি জানো? বসন্ত সেনা এসেছেন, আর তোমার উদ্দেশ্যেই এসেছেন। সকার একেবারে গলে গেল। বোকার মতো ঘড়ঘড়ে গলায় হেসে বলে উঠল, বলো কি, আমার উদ্দেশ্যে? এই মহাত্মা ব্যক্তির উদ্দেশ্যে? এই মনুষ্য বাসুদেবের উদ্দেশ্যে? ওফ, আজ আমার অপূর্ব লক্ষ্মী লাভ হলো। প্রথমে আমি ওর ওপর রুষ্ট হয়েছিলাম, এবার তবে ওর পায়ে ধরে সাধি। বসন্ত সেনা তখন পণ্ডিতের খোঁজে বাগানের ভেতরে খানিকটা তফাতে এসেই সকারকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে। পালাবার শক্তি নেই যেন। সকারও ওকে দেখতে পেয়ে একেবারে সটান ওর পায়ের ওপর পড়ে বলে উঠল, হে মাতো, অম্বিকে, এই তোমার পায়ে পড়ছি। সঙ্গে সঙ্গে বসন্ত সেনা ক্লেদাক্ত জীবের স্পর্শে যেন শিউরে উঠে পায়ের এক ঝটকায় সকারকে দূরে ঠেলে দিল। বিরক্তি আর রাগে বলে উঠল, সরে যাও ভদ্র, অনার্য কোথাকার। কি, আমাকে, রাজার শালাকে পদাঘাত? দাঁড়া, দেখাচ্ছি। বলেই চেঁচিয়ে হাঁক দিলে, ওরে বেটা দাস স্থাবরক, একে তুই কোথায় পেলি? দাস স্থাবরক ভয়ে ভয়ে এসে বলতে লাগলো, প্রভু, আমার কোনো দোষ নেই। গ্রাম্য শকটে পথ বন্ধ হয়ে যাওয়ায় চারুদত্তের গৃহের সামনে শকটটা রেখে আমি সামনের একটা শকটের চাকা কাদা থেকে তুলে দিচ্ছিলাম। সেই সময় বোধ হয় উনি ভুল করে চারুদত্তের শকট ভেবে আমার শকটে উঠে পড়েছিলেন। আমিও ঠিক বুঝতে পারিনি। কি, ভুল করে এই গাড়ি চড়ে এসেছে? আমার উদ্দেশ্যে আসেনি? সকাল এবার কুৎসিত ভাষায় গাল পারল, পাজি নচ্ছার বেটি কোথাকার। তবে তুই সেই দরিদ্র বণিক পুত্রের উদ্দেশ্যে? বসন্ত সেনা দৃপ্ত ভঙ্গিতে উত্তর দিল, তুমি যে বললে চারুদত্তের উদ্দেশ্যে যাচ্ছিস। এতে আমি নিজেকে অলংকৃত মনে করছি। অলংকৃত মনে করাচ্ছি তোকে? সকাল দাঁত কিড়মিড় করে বলে উঠল, ঝুঁটি ধরে বর্তনু তোর নামাও নিমেষে। জটায়ু করল যথা বালির পত্নী ধরি কেশে। বুঝলে পণ্ডিত, পূর্বে যার অপমানের কথায় আমার রোষাগ্নি একটু দেখা দিয়েছিল, আজ তার পদাঘাতে একেবারে দাউ দাউ করে জ্বলে উঠেছে। এবার তবে এটাকে মারি। বলেই কোষ থেকে তরোয়াল বের করে তেড়ে গেল বসন্ত সেনার দিকে। করো কি, করো কি বলে পণ্ডিত এসে সকারের হাত ধরে ফেলল। অবলা রমণীকে এভাবে মারতে আছে? সকার থেমে গিয়ে চোখ ঘুরিয়ে বলল, বেশ,
তাহলে আমি যা চাই তাই করো। পণ্ডিত বলল, আচ্ছা করব, কিন্তু অকার্য বর্জন করে। না না, সকার একগাল হেসে বলল, তাতে অকার্যের গন্ধও নেই, রসও নেই। বেশ, বলো। তুমি বসন্ত সেনাকে মেরে ফেলো। বলো কি? একে অবলা বালা, তাই আমাদের নগর ভূষণ এই প্রেমবতী নির্দোষীকে বধ করে কোন ন্যায় বৈতরণী পার হব? আরে আমি তোমাকে নৌকো দেব, সকার সাগ্রহে বলল। তাছাড়া এই নির্জন বাগানে মারলে কে তোমাকে দেখতে পাবে? দেখবে বনের দেবতা দীপ্ত দিবাকর, আমার অন্তরাত্মা। তাছাড়া ধর্ম, বায়ু, ক্ষিতি, বোম, পাপ পুণ্য সবই সাক্ষী হবে। পণ্ডিত সভায় বললে, সকারও এত সহজে ছাড়বে না। সে বললে, পণ্ডিত, তবে একে কাপড় দিয়ে ঢেকে মারো। মূর্খ, তুমি একেবারে অধঃপাতে গেছো। পণ্ডিত ধমকে সকার পণ্ডিতের কাছ থেকে সরে যেতে যেতে গাল দিল, এই বুড়ো শুয়োরটা অধর্ম ভীরু, একে দিয়ে হবে না। বলেই দাসকে ডাকল, বাপু, বাছা দাস, স্থাবরক, তোকে সোনার বালা দেব। দাস বলল, যে আঁকি, আমি হাতে পড়ব। তোকে সোনার পিঁড়ি গড়িয়ে দেব। সকার আবার বলল, যে আঁকি, আমি তাতে বসবো। দাসও উত্তর দিল, আমার সব উচ্ছিষ্ট তোকে দেব। দাসও বিনীতভাবে বলল, আগে আমি পেট ভরে খাবো। সকল দাসের সর্দার করে দেব তোকে, যে আঁকি, আমি তা হব। তবে যা বলি শোন। দাস স্থাবরক ভয় ভয়ে বলল, আগে সবই শুনবো, কেবল অকার্য করব না। দূর, অকার্যের গন্ধ মাত্র নেই এতে। সকার স্বর নিচু করে বলল, এই বসন্ত সেনাকে তুই মেরে ফেল। প্রভু, রাগ করবেন না। দাস স্থাবরক বলল, ঠাকুরুনকে আমি মারতে পারবো না। আরে বেটা দাস, সকার কড়া স্বরে বলল, আমার কথা তুই শুনবি না? আমি কি তোর প্রভু নই? আজ্ঞে, আপনি যে এই দেহটার প্রভু, চরিত্রের প্রভু নন। আমার বড় ভয় হচ্ছে। দাস কাঁপতে কাঁপতে বলল, আমার দাস হয়ে তোর কাকে ভয়? সকার আশ্বস্ত করতে চাই, আজ্ঞে, পরলোককে। দাস ঢোক গিলে বলল, ও, আমার কথা তুই শুনবি না? তবে রে। বলেই কিল চড় লাথি মারতে মারতে দাস স্থাবরককে একেবারে মাটিতে শুইয়ে ফেলে দিল। ভয়ে বসন্ত সেনা চিৎকার করে উঠল। পণ্ডিত কোনো ক্রমে স্থাবরককে ছাড়িয়ে নিয়ে এক পাশে সরে যেতে আগুন ঝরা দৃষ্টিতে সকালের দিকে তাকালো। তারপর স্থাবরককে বলল, ঠিক বলেছিস বাছা দাস, অসৎ রাজার অযোগ্য অনুচর সব। এদের নীতিজ্ঞানও নেই, ধর্ম ভয়ও নেই। একদিন ধর্মের খাঁড়া ঠিক এদের ঘাড়ে পড়বে, দেখিস। সকার একেবারে মুখ বিকৃত করে ভেঙচে উঠল, এই বুড়ো, শেয়ালটার অধর্মের ভয় আর এই কৃত দাসটার পরলোকের ভয়? আমি রাজার শালা, কত বড় লোক, আমার কাকে ভয়? ওরে বেটা গর্ভদাস, যা ওই শকটের আড়ালে গিয়ে চুপ করে বসে থাক। যে আজ্ঞে প্রভু। স্থাবরক অতি কষ্টে যেতে যেতে চাপা স্বরে বসন্ত সেনাকে বলে গেল, আমার যা সাধ্য আমি করলাম। বসন্ত সেনা তখন উত্তর দেবার অবস্থায় নেই, ভয় পাথর হয়ে আছে। এইবার না জানি শয়তানটা কি করে। পণ্ডিত মশাই অবশ্য রয়েছেন, কিন্তু তাকে কি ভরসা? এই জানোয়ারটার সঙ্গে শক্তিতে কখনোই তিনি পেরে উঠবেন না। আর বসন্ত সেনা যে ভয় করছিল, সকার এক হাতে তরোয়াল নিয়ে হিংস্র বাঘের মতো
দাঁত বার করে গুটিয়ে গুটিয়ে এগিয়ে আসছে। এখনই ঝাঁপিয়ে পড়বে। আতঙ্কে বসন্ত সেনা চেঁচিয়ে উঠল, পণ্ডিত মশাই, আমাকে রক্ষা করুন। কেউ তোকে রক্ষা করতে পারবে না, এইবার তোকে বধ করব। বলেই লাফ দিল বসন্ত সেনার ওপরে। সব ভয়ে পিছিয়ে গেল বসন্ত সেনা। পণ্ডিত এসে জড়িয়ে ধরল সকারকে। থামো থামো, তবে রে, বলেই দেহের এক ঝটকায় পণ্ডিতকে সরিয়ে দিতেই ঘুরে তরোয়ালের বাঁট দিয়ে মাথায় আঘাত করল। পণ্ডিতের দেহটা থরথর করে কেঁপে উঠে অচেতন হয়ে ভূমিতলে লুটিয়ে পড়ল। আর তাই দেখে বসন্ত সেনার দেহ হিম হয়ে গেল। সাহায্যের শেষ আশাটুকুও চলে গেল। খ্যাঁ খ্যাঁ করে দাঁত বার করে হাসতে হাসতে স্থির লক্ষ্যে বসন্ত সেনার দিকে এগোতে লাগলো সকাল। শিকার ফাঁদে পড়েছে, আর নিস্তার নেই। বসন্ত সেনাও এক পা করে পেছুতে লাগলো। কিরে গর্ভদাসী, সকাল এগোতে এগোতেই বলতে লাগলো, এখনো বল, আমার অঙ্ক শাইনি হবি কি না? সহকার তরুকে সেবা করে পলাশ বৃক্ষকে কে চায় বটে? চারুদত্ত সহকার তরু, আর আমি পলাশ বৃক্ষ, কিংসুক নই? অ্যাঁ, আমাকে গালাগাল দিয়ে চারুদত্তের নাম করছিস? যিনি আমার হৃদয়ে আছেন তার নাম কেন না করব? উত্তর দিল বসন্ত সেনা। সকার বিদ্রুপ করে বলল, বটে, সে তো হৃদয়ের মধ্যে এখনো আছে। ভালোই হলো, তোর সঙ্গে তাকেও একত্রে বধ করব। দরিদ্র বণিক, কামুকি, বেশ্যা কোথাকার, বলেই বাঘের মতো হুঙ্কার দিয়ে এক লাফে বসন্ত সেনার উপর ঝাঁপিয়ে পড়ে দু হাতে তার গলা টিপে ধরল। নাম কর গর্ভদাসী, তার নাম কর আরো, বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে বসন্ত সেনার গলায় আঙুলের চাপ দিতে লাগল। বসন্ত সেনার দম বন্ধ হওয়ার আগে, মহাত্মা চারু দত্তকে প্রণাম, কেবল এই কথাগুলো বলতে পারল। তারপরেই ওর নিষ্পন্দ দেহটা শিথিল হয়ে গেল। মর গর্ভদাসী মর, বলে বসন্ত সেনার কোমল দেহটা ছেড়ে দিল সকাল। লুটিয়ে পড়ল দেহটা বসন্ত সেনার ভূমি শয্যায়। কয়েক মুহূর্ত বসন্ত সেনার নিশ্চল দেহটার দিকে চেয়ে থেকে সকাল হঠাৎ সচকিত হয়ে উঠল। একটু দূরে পণ্ডিতের সচেতন দেহটার দিকেও একবার তাকালো। তারপর ভাবল, আর এখানে অপেক্ষা করা ঠিক নয়, এই বেলা সরে পড়াই ভালো। আড়াল থেকে দাস স্থাবরক সমস্ত ঘটনাটা প্রত্যক্ষ করে সময় বুঝে সরে পড়ল। সকার তাকে খুঁজে না পেয়ে একটু চিন্তিতই হলো। শেষে ভাবল, বেটা গর্ভদাস আমার কি করবে, বরং আড়াল থেকে দেখা যাক পণ্ডিতটা কি করে। ভেবেই একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে পড়ল। ইতিমধ্যে পণ্ডিতের আস্তে আস্তে চেতনা ফিরল। উঠে বসল সে। মাথায় আঘাতের জায়গায় হাত বোলালো একবার, ফুলে উঠেছে অনেকটা। কিন্তু বসন্ত সেনার কি হলো? ওই পাষণ্ডটাই বা গেল কোথায়? দাঁড়িয়ে উঠতেই বসন্ত সেনার নিষ্পন্দ দেহটার দিকে দৃষ্টি পড়ল। ছুটে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে নিশ্চল দেহটার পাশে। ভয়ে বেদনায় স্তব্ধ হয়ে গেল পণ্ডিত। একটা হাত তুলে দেখল বসন্ত সেনার, এখনো উষ্ণ কিন্তু নিষ্প্রাণ। ঠিক সেই মুহূর্তে সকার হা হা করে হেসে গাছের আড়াল থেকে এগিয়ে এলো। এ কি পণ্ডিত, তুমি সত্যিই বসন্ত সেনাকে মেরে ফেললে? আমি তো ঠাট্টা করেছিলাম, সত্যিই তো মারতে বলিনি।
একেবারে ব্রহ্মানন্দে আগুন ধরে গেল পণ্ডিতের। একটু দূরেই তরোয়ালটা পড়ে আছে দেখেই পণ্ডিত ছুটে গিয়ে সেটা তুলে নিয়ে সকারের দিকে ধাওয়া করল। শয়তান, আজই তোর একদিন কি আমারই একদিন। পণ্ডিতের ভয়ঙ্কর মূর্তি দেখে ঊর্ধ্বশ্বাসে চম্পট দিল সকার। পণ্ডিতও আর বেশি দূর গেল না। ফিরে এসে বসন্ত সেনার স্থির দেহটার দিকে আর একবার তাকিয়ে মনে মনে স্থির করল, আর এখানে থাকা নয়। রাজবাড়িতেও ফেরার পথ বন্ধ হয়ে গেল। তাহলে সর্বিলকের বিপ্লবী দলে যোগ দেওয়াই এখন বাঞ্ছনীয়। ভাবা মাত্রই উদ্যানের বহির্পথের দিকে ছুট দিল। সকার বেশি দূর যায়নি। পণ্ডিতের ক্ষমতা তো সে জানে। ফিরে এলো সে আবার। বসন্ত সেনার নিষ্প্রাণ দেহটার দিকে আবার তাকিয়েই চকিত বিদ্যুতের মতো একটা মতলব খেলে গেল তার মাথায়। বসন্ত সেনা চারুদত্তের আহ্বানে এই পুষ্পকরণ্ডক উদ্যানে আসছিল। সুতরাং একদা ধনী, এখন চরম দারিদ্র্যে বিপর্যস্ত চারুদত্তই বসন্ত সেনার স্বর্ণালঙ্কারের লোভে তাকে গলা টিপে হত্যা করেছে। বিচারশালায় এটা প্রমাণ করতে সহজেই পারা যাবে। কারণ দরিদ্রের কি ক্ষমতা আছে যে ধনীর বিরুদ্ধে নিজেকে বাঁচাবে? ব্যাস, তা হলেই চারুদত্তের প্রাণদণ্ড, শূলদণ্ড। বসন্ত সেনা তো গেছেই। এক ঢিলে দুই পক্ষী বধ। খলখল করে আপন মনেই হেসে উঠে দৌড়ে গিয়ে শকটে চালকের আসনে বসে ঊর্ধ্বশ্বাসে রাজবাড়ির দিকে চালিয়ে দিল। খলখল করে আপন মনেই হেসে উঠে দৌড়ে গিয়ে শকটে চালকের আসনে বসে ঊর্ধ্বশ্বাসে রাজবাড়ির দিকে চালিয়ে দিল। আজকের মতো এখানেই শেষ হলো মৃচ্ছকটিকের একাদশ পর্বের যাত্রা। জানি পর্বটা একটু বড় হয়ে গেল, তবে গল্পের ভাজে ভাজে লুকিয়ে থাকা রহস্য এখনো শেষ হয়ে যায়নি। কিন্তু এই চরিত্রদের জীবন, তাদের সংগ্রাম আর এই ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর চমকপ্রদ পরিণতি জানতে হলে চোখ রাখুন আমাদের পরবর্তী অন্তিম পর্বে। পরের সপ্তাহে শেষ পর্বে আমরা আপনাদের সামনে নিয়ে আসব গল্পের অন্তিম পরিণতি এবং অপ্রত্যাশিত সেই মোড় যা সব কিছু বদলে দেবে। এই গল্প আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিন। আপনাদের সমর্থন আমাদের কাছে অনুপ্রেরণা। চলুন এবার আমরা চলে আসি এই পর্বের খেলায়। আমাদের গত পর্বের প্রশ্ন ছিল চারুদত্তের ছেলের নাম কি? সঠিক উত্তর হবে রোহসেন। আমরা ধন্যবাদ জানাই সেই সব বন্ধুদের যারা গত পর্বে সঠিক উত্তর দিয়ে আমাদের উৎসাহ জুগিয়েছেন। সঠিক উত্তরদাতাদের নাম হলো স্বপ্না ঘোষ, শ্যামলী বসু এবং আমার গান আমার প্রাণ চ্যানেলের শুক্লা সেন। এছাড়াও যেসব শ্রোতা বন্ধুরা কমেন্টে নিজেদের সুচিন্তিত মতামত জানিয়ে আমাদের নিরন্তর উৎসাহ জুগিয়ে চলেছেন, তাদের কাছে আমরা সত্যিই কৃতজ্ঞ। এই পর্বের গল্প থেকে আজকের প্রশ্নটি হলো চারুদত্তের শকটে চড়ে কে এসেছিল? উত্তরটা মনে আছে তো? চটপট কমেন্ট করে লিখে দিন। সঠিক 3 উত্তরদাতার নাম পরবর্তী পর্বে ঘোষণা করা হবে। দেখা হবে পরের পর্বে।